প্রিয় বন্ধুরা, পাঁচটা দুর্দান্ত স্টকের কথা বলবো। স্টকগুলো প্রোমোটার অর্থাৎ যারা মালিক কোম্পানি, তারা কিন্তু কনস্ট্যান্ট কিনে চলেছে। রিটেলাররা যেরকম সেল করে চলেছে, কোম্পানি কোনো রিটার্ন দিচ্ছে না বলে বিগত 1 বছর 1.5 বছর 2 বছর ধরে প্রোমোটাররা অল্প অল্প করে করে কিন্তু সে সমস্ত কিনে চলেছে। এক একটা জায়গাতে প্রচুর পরিমাণে কিনেছে। আমি একটা টোটাল কম্প্যারিজন করার চেষ্টা করেছি, প্রত্যেকটাকে কিন্তু ভাগ ভাগ করে দেখে নিয়েছি, তারপরে ফাইনাল কম্প্যারিজন করেছি, করে গোটাটাকে কিন্তু বলার চেষ্টা করেছি। সবকিছু বলার আগে নো বাই অর সেল রেকমেন্ডেশন, দিস ভিডিওস অনলি ফর এডুকেশন পারপাস। কোনো রকম পাস্ট রিটার্ন মানে কিন্তু ফিউচার কোনো গ্যারান্টি দিচ্ছে না। আমি এখানে কোনো মতে কোনো স্টক কিনতে বলছি না, অনলি ফর এডুকেশন পারপাস। বারবার এই কথাটা কিন্তু বলছি। আসা যাক স্টকগুলোর দিকে। স্টকগুলো আসার আগে যে ঘটনা বলা দরকার, তোমাদের কাছে প্রচুরভাবে বা আপনাদের কাছে, তোদের কাছে প্রচুরভাবে ঋণী হওয়াটা যদি আমি এখন আপনি আপনি করি বলি, তাহলে তোদের কাছে এই তোমাদের কাছে ঋণ বলতে গেলে গলা পর্যন্ত কিন্তু ঋণ হয়ে যাবে। কিন্তু যদি আমি বলি তুই বলে দিই বা তুমি বলি, সেখানে একটা সম্পর্ক হয়ে যায়। কারোর ক্ষেত্রে দাদা, কারোর কাছে ভাই, কারোর ক্ষেত্রে এরকম ভাবে হয়ে যায়, তখন সেই সম্পর্কতে কিন্তু আর ঋণ থাকে না। কেন এত বড় কথাগুলো বলছি? আমার নতুন চ্যানেল যেটা রয়েছে টেক ইনভেস্টর, সেখানে আমি কাউকে মেম্বারশিপ নিতে বলিনি। কত 40-42 জন মেম্বার হয়ে গেছে, শুধু কোনো ভিডিও নেই, কিচ্ছু নেই। এত বড় সুবিধা, এতখানি বিশ্বাস যে জায়গায় রয়ে গেছে। অথচ যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম, যে প্ল্যাটফর্মটাকে বিশ্বাস করে আমি এগিয়ে চলছিলাম, ভাবছিলাম এদের সঙ্গে সারা জীবন সম্পর্ক থাকবে, হঠাৎ করে দেখতে পেলাম সেই প্ল্যাটফর্মে বসে যখন আমি আমার বক্তব্য রাখছি, সেই প্ল্যাটফর্মে ছোট যন্ত্রপাতি আনার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটা ভেঙে পড়ে গেল। তাহলে সেই প্ল্যাটফর্মে আমি কিভাবে ভরসা করে আমার আসল বড় যন্ত্রপাতিগুলো তো এখনো আনিনি, সেগুলো কি ভরসা রাখবো আমি এখানে? যে ভরসার আশা করেছিলাম, তোমরা ভালো করে জানো, অক্টোবর মাস থেকে টোটালি ডিমনিটাইজ শব্দটা বড় ফ্যাক্টর না, তার থেকে বড় ফ্যাক্টর প্রচুর পরিশ্রম করে অনেকগুলো পোর্টফোলিও অ্যানালিসিস করে, যেগুলো বানাতে কিন্তু প্রচন্ড কষ্ট। তোমরা যারা দেখছো, তোমার ব্যাপারটা বুঝবে না। 30টা 40টা 45টা স্টককে ধরে 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 খাতায় লিখে এত খাতা ভর্তি করেছি। সেগুলো যাকে বলেছি সে জানে, আর যে রেডি করেছে সে জানে যে কিভাবে তৈরি করতে হয়। সেগুলো সম্পূর্ণ করার পরে তার যে ফল, যে স্বপ্ন দেখিয়ে তাকে শুরু করাচ্ছি, বিনা দ্বিধায় 1 সেকেন্ডে সময় লেগেছে সেগুলোকে রিমুভ করে দিতে, এবং প্রায় 80টার মতো ভিডিওকে পুরো রিমুভ করে দিয়েছি। সেই প্ল্যাটফর্মে আবার পরশুদিন মেসেজ এলো আমার কাছে যে মনিটাইজেশনের ব্যাপারে পজিটিভ মেসেজ এলো, কিন্তু এইগুলো কোনো আমার কাছে আর একবার যেখানে ভেঙে যায় মন, সেখানে কিন্তু আর দ্বিতীয়বার সেখানে জোড়া লাগে না। আমার আসল যে অস্ত্র সেগুলো এখনো পর্যন্ত আনিনি এখানে এই প্ল্যাটফর্মে। মাঝারি ধরনের যন্ত্রপাতি দিয়েই দেখতে পাচ্ছি ভেঙে যাচ্ছে। সেই প্ল্যাটফর্মে আমি আগামী 10 বছর 20 বছর যতদিন পর্যন্ত আমি থাকবো, ততদিন পর্যন্ত আমি চেষ্টা চালিয়ে যাবো। সেখানে কি করে, যেখানে যাকে আমি বানিয়ে দিচ্ছি পোর্টফোলিও, আর যে কষ্ট করে তৈরি করছে, তাদের মধ্যে দেখছি তোমাদের বিশ্বাস আমার উপরে অসম্ভব বেশি। কোনো কিছু না বলা সত্ত্বেও এতগুলো মেম্বার, তোমরা সবাই মিলে সিলভার মেম্বারশিপ নিয়েছো, 4 জন স্পেশাল আবার গোল্ড মেম্বার নিয়ে রেখেছো, অথচ কোনো ভিডিও নেই। আমাকে নতুন এই চ্যানেল যেই মাত্র মনিটাইজ হলো, 2 জন 3 জন অলরেডি মেম্বার হয়ে গেছো। এই এতটা বিশ্বাস তোমরা আমাকে করছো, যে আমার যে প্রত্যেকটা পরিশ্রমের অর্ধেক টাকা যে নিয়ে নিচ্ছে, সেই প্ল্যাটফর্মটাকে আমি কিন্তু কোনো রকম পজিটিভ ব্যাপার পেলাম না। বরঞ্চ ভিডিওগুলো খুব দরকারি ভিডিও ছিল, যেগুলো চলে গেছে। বুঝলাম না, আমাকে এর পরিবর্তনশীল জায়গা কিন্তু আমি খুঁজতে হবে। মনিটাইজেশন হলো ঠিকই, কিন্তু পরিবর্তন জায়গাটা কিন্তু ছাড়বো না। খুব শিগগিরই তোমরা দেখতে পারবে আমি টোটালটা আস্তে আস্তে শিফট করে দিচ্ছি অন্য জায়গাতে, এবং সেসব খবর তোমার দেবো পরে। আসা যাক ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটার দিকে। 5টা স্পেশাল স্টককে নিয়ে কথা বলছি। প্রথম যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কেন প্রোমোটাররা কনস্ট্যান্টলি কিনে চলেছে এই 5টা স্টককে। তার প্রধান কারণ হচ্ছে, প্রোমোটার হচ্ছে তারাই যারা কিনা কোম্পানির মালিক বলা যেতে পারে, অর্থাৎ যারা কোম্পানির ডিটেলসটা জানে, কোম্পানির সমস্তটা জানে, এবং সেগুলো অ্যানালিসিস করেছে। তাদের স্পেশাল কিছু অ্যানালিস্ট রয়েছে যারা মার্কেট স্টাডি করছে, যারা কোম্পানির ভিতর ঢুকে, সেই কোম্পানির যারা এমডি রয়েছে, সিইও তাদেরকে দেখছে, তারা ভিতরে ঢুকে ফ্যাক্টরিগুলোকে অ্যানালিসিস করছে, ফিউচার প্রসপেক্ট কি রয়েছে, ফিউচারিস্টিক অপরচুনিটি কি রয়েছে, পোটেনশিয়াল গ্রোথ ক্যাপাবিলিটি কি রয়েছে, এই সমস্তগুলো দেখছে। ফলে প্রোমোটার যখন বাই করছে, এক ধরনের পজিটিভিটি থাকছে সেসব কোম্পানিগুলোতে, কিন্তু আগামী দিনে ভালো গ্রোথ হওয়ার সম্ভাবনা। ফার্স্ট অফ অল, this video is only for educational purpose, no buy or sell recommendation.
যদি তোমরা কেউ কিনতে চাও অবশ্যই নিজের অ্যানালাইসিস করো তবে কিনবে। কোম্পানিগুলো ভেরি রিস্কি কোম্পানি, পাস্ট পারফরমেন্স মানে কিন্তু ফিউচার কোনো মতো গ্যারান্টি দেয় না যে কোম্পানিগুলো অসম্ভব ভালো করবে, এরকম কোনো গ্যারান্টি নেই। তো ভীষণ রিস্কি, সুতরাং নিজেরা অ্যানালাইসিস করে তবেই কিন্তু কিনবে। দিস ইজ দ্য ওয়ার্নিং মেসেজ। নেক্সট আসা যাক গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। প্রোমোটার হিউজ পরিমাণে কিন্তু কিনে চলেছে এই 5টা কোম্পানির ক্ষেত্রে। এই 5টাকে সেরা কোম্পানি, কোম্পানিগুলোর ফান্ডামেন্টাল আমরা দেখবো, কোম্পানির বিজনেস আমরা দেখবো, কোম্পানি এই মুহূর্তে কি রয়েছে, ফান্ডামেন্টাল কেন বলা হচ্ছে, কোম্পানিগুলো পাস্ট বিগত রিটার্ন দিয়েছে, ভালো রিটার্ন দিয়ে গেছে, কোম্পানিগুলো বিজনেস ফিউচার ফোরকাস্টিং ফিউচার অসম্ভব ভালো রয়েছে। তো একটা একটা করে কোম্পানিগুলোর দিকে আমরা দেখতে যাব। তো ফার্স্ট কোম্পানি দেখতে চলেছি আমরা, কোম্পানির কথা বলতে চলেছি। সেই কোম্পানিটা কিন্তু 2014 সালের থেকে রিটার্ন এনলিস্টেড হয়েছে এবং বিগত 5 বছর তার রিটার্ন দিয়েছে 544% রিটার্ন দিয়েছে। 1 বছর রিটার্ন তেমন কিছু দেয়নি, কোম্পানি মাত্র 11% দিয়েছে। কোম্পানিটা ফান্ডামেন্টাল কি সেটা আবার দেখবো। কোম্পানির নাম হচ্ছে সিগনিটি টেকনোলজিস। সিগনিটি টেকনোলজি কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের উপর কাজ করে, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার টেস্টিং এর উপর কাজ করে। ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের উপর 21% রেভিনিউ আসে। রিটেল ই কমার্সে 21%, ট্রাভেলে 17% এবং এনার্জি ইউটিলিটি 5%। এখন এদের যে জিওগ্রাফিক্যালি সেটা হচ্ছে ইউএসএ 78% রেভিনিউ আসছে, ইন্ডিয়াতে মোটামুটি 5% আসছে, রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে 17% আসছে। কোম্পানিটা যদি ফান্ডামেন্টাল দেখে নাও দেখবে 3800-3900 কোটি টাকার মতো মোটামুটি মার্কেট ক্যাপ দেওয়া, একদম স্মল ক্যাপ কোম্পানি রয়েছে। কোম্পানিটার কিন্তু কারেন্ট প্রাইস 1413 রয়েছে, পি রয়েছে 22.9 এবং ইন্ডাস্ট্রিজ পি এর সঙ্গে যদি কম্পেয়ার করো দেখবে ইন্ডাস্ট্রিজ পি 30 রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানিটা এই মুহূর্তে সেলস গ্রোথ খুব ভালো রয়েছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, রিটার্ন অন ইকুইটি দুটোই খুব সুন্দর জায়গায় রয়েছে, 31% এবং রিটার্ন অন ইকুইটি হচ্ছে 25%। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন অন ইকুইটি সব জানতে চাইলে পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো, সেখানে ডিটেলস আমি বলেছি। ইউটিউবের থেকে বা অফলাইন অনলাইন যে কোনো সময় তুমি কিন্তু পেন ড্রাইভ নিয়ে দেখতে পারো। এখন এই মুহূর্তে ডেট টু ইকুইটি রেশিও দেখি 0.03, একদম খুবই সামান্য রয়েছে। ফলে সব দিকে দেখতে গেলে এটা কিন্তু একটা গ্রেট অপরচুনিটি বলে মনে হচ্ছে এই সিচুয়েশন, কেন কোম্পানিটা ফান্ডামেন্টালি খুব ভালো জায়গায় রয়েছে বলে মনে হচ্ছে। এবার আমরা যদি চলে আসি প্রোমোটারে দেখবো, প্রোমোটার সংখ্যা যেটা ছিল 22%, 22 থেকে একেবারে জাম্প করে চলে গেছে 55-এ। হিউজ একটা পরিমাণে কিন্তু প্রোমোটার কিনে নিয়েছে স্টেকস এবং এর পরিমাণটা কিন্তু এসছে কোথা থেকে, সেটা হচ্ছে রিটেলারে 65% থেকে কমে 26% চলে এসছে। সেই টোটালটাই কিন্তু নিয়ে নিয়েছে, ম্যাক্সিমামটা নিচে প্রোমোটার। এফআইআই কিনেছে, ডিআইআই কিনেছে। লক্ষ্য করলে দেখতে পারবে যে প্রত্যেক ক্ষেত্রে কিন্তু কিনে নিয়েছে প্রত্যেকে, মানে এদের ম্যাক্সিমাম কিনেছে প্রোমোটার। সেকেন্ড ওয়ান কিনে নিয়েছে 4% থেকে 8% করে নিয়েছে এফআইআই এবং ডিআইআই 6 ছিল, সেখান থেকে করে নিয়েছে 10। বুঝতেই পারছো যে এখানে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে প্রোমোটার। এরা কিন্তু ইন্টারনাল এফআইআই এরা বহুদিন ধরে স্টাডি করা, ডিআইআই এরাও স্টাডি করে রীতিমতো, তারা সকলে কিনেছে এবং রিটেলার, পাবলিক রিটেলার তারা কিন্তু সেল করে দিয়েছে। বুঝতে পারছো কোম্পানিটা কিরকম সিচুয়েশন। সেকেন্ড কোম্পানিতে আসার আগে যদি যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, পুরোনোদের অজস্র লাইক কমেন্টের মুগ্ধ করে আমাকে। বেসিক্যালি এই ধরনের ভিডিও করতে গেলে যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং অনেকটা সময় লাগে তৈরি করতে। একটা লাইক কিন্তু প্রাপ্য, অতীতে যেরকম অনেকের লাইক পেয়েছি এবং লাইকটা পেলে কিছু লাভ নেই, এক্সপেক্ট শুধুমাত্র এইটুকু হয়, সেটা হচ্ছে লাইকটা আমার যে পরিশ্রম করছি সেটা যে তোমাদের সত্যি কাজে লাগছে সেটা বুঝি। যদি লাইক বেশি না হয় বুঝবো যে আমার যে পরিশ্রমটা করছি সেটা বেকার যাচ্ছে, আর যদি লাইক দেখি যে হ্যাঁ লাইক হচ্ছে তাহলে বুঝবো যে আমি যে পরিশ্রমটা করছি সেটা সত্যি যথার্থ কাজে লাগছে। এরপরে আমরা চলে আসছি সেকেন্ড কোম্পানির দিকে। চলো, কোম্পানিটা দুর্দান্ত কোম্পানি, কেমিক্যাল সেক্টর একটা অসম্ভব ভালো কোম্পানি। দেখা যাক কোম্পানিটা কি। চলে এলাম, সেই কোম্পানির রিটার্ন কিন্তু কিচ্ছু দেয়নি, 2020 সাল থেকে এনলিস্টেড হয়েছে। তারপর থেকে কিন্তু এক পর্যন্ত 5 বছর রিটার্ন মাত্র 49% দিয়েছে, মানে অতি সামান্য রিটার্ন দেওয়া কোম্পানিটা। কিন্তু কোম্পানিটা কোন সেক্টরের? কোম্পানিটা কিন্তু কেমিক্যাল সেক্টরের কোম্পানি। কেমিক্যাল সেক্টরের এই কোম্পানিটা আমরা ফান্ডামেন্টালটা একবার দেখে নেবো। কোম্পানির নাম হচ্ছে ফেয়ারকেম অর্গানিক। এই কোম্পানিটা কিন্তু যেটা বলা হয়ে থাকে ওলিও কেমিক্যালস এর উপর কাজ করে কোম্পানি, স্পেশালিটি কেমিক্যালস এর উপর কাজ করে কোম্পানিটা এই মুহূর্তে যদি ফান্ডামেন্টাল দেখি প্রায় 1300 কোটি হচ্ছে মার্কেট ক্যাপ রয়েছে, মানে একদমই স্মল ক্যাপ কোম্পানি। এবং এই কোম্পানিটার এই মুহূর্তে পি রয়েছে 38 এবং ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে অ্যাপ্রক্সিমেট 29.8 এবং যদি দেখি এই রিটার্ন অন ইকুইটি, রিটার্ন ক্যাপিটাল দুটোই খুব সুন্দর রয়েছে। সেলস গ্রোথও খুব ভালো রয়েছে।
সেলস গ্রোথ 3 বছরে 16.2% রয়েছে। এবং যদি দেখি প্রোমোটারের সংখ্যায় যদি ডাইরেক্ট চলে আসি, সেখানে দেখতে পারবো 58% যেটা প্রোমোটার ছিল 58.71, সেখান থেকে 61% করে দিয়েছে। প্রোমোটার কিন্তু প্রচুর পরিমাণে স্টেক বাই করেছে, এটা আমরা জিনিস লক্ষ্য করে দেখলাম। কিছুটা এফআইআই কিছুটা কিনেছে, এটাও একটু লক্ষ্য করলাম। আর রিটেলাররা তারা বিক্রি করে দিয়েছে স্টকটার ইমপ্রুভমেন্ট হচ্ছে না বলে। কিন্তু সবসময় এটা মনে রাখতে হবে, প্রোমোটার সবচেয়ে বেশি ভালো জানে সেই পার্টিকুলার কোম্পানি সম্পর্কে, এর থেকে ভালো আর কেউ জানবে না। তারা যখন কিনছে মানে সেটা কিন্তু একটা ইন্ডিকেট তৈরি করছে। নেক্সট তৃতীয় কোম্পানি থেকে চলে আসছি আমরা। তৃতীয় কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি। এই কোম্পানিটা বলার আগে পেন ড্রাইভ অলরেডি তৈরি হয়ে গেছে। আমি আগামীকাল 5 জনকে দিতে চলেছি, বাকি যারা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে তাদেরকে আমি পরের লেভেলে পাঠাবো। তো আসা যাক, এরপরে আমরা থার্ড কোম্পানি থেকে যাবো। এই কোম্পানিটাও কেমিক্যাল সেক্টর, অসম্ভব ভালো কোম্পানি। কোম্পানি কি সিচুয়েশন, কোম্পানি ফান্ডামেন্টাল কি রয়েছে, কোম্পানির কি ধরনের টেকনিক্যাল রয়েছে, সবকিছু চমৎকারী কোম্পানির কথা নিয়ে বলবো। সেই কোম্পানিটা কিসের উপর কাজ করে? স্পেশালিটি কেমিক্যালস এর উপর কোম্পানিটা কাজ করে। এবং কোম্পানিটার কি নাম সেটা বলার আগে একটা জিনিস বলা, সেটা হচ্ছে কোম্পানিটার ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু 7600%। এটা মাল্টিব্যাগার কোম্পানি, অথচ সেই কোম্পানিটা যদি 5 বছর রিটার্ন দেখো, দেখলে অবাক লাগবে, সেটা কিন্তু কোনো রিটার্ন খুব ভালো একটা রিটার্ন দেয়নি, মাত্র 240% রিটার্ন দিয়েছে। এবং যদি আমরা 1 বছর রিটার্ন যদি দেখতে যাই, সেখানে দেখবো রিটার্নের পরিমাণ একদমই নেগেটিভ 14%। অথচ কোম্পানিটা একটা সময় ছিল যে কোম্পানিটা কিন্তু দুরন্তভাবে রিটার্ন দিয়ে গেছে আমার 17 সাল থেকে 21 সালের সময় দিয়ে। অবশ্য চায়না ওয়ান পলিসি ছিল, সেই সময় দিয়ে দেখতে পেয়েছিলাম, এবং কেমিক্যাল সেক্টরের অসম্ভব উন্নতি হওয়ার জায়গা তৈরি করেছিল একটা। তো অবশ্যই কোম্পানি কেমিক্যাল সেক্টরের যথেষ্ট ভালো কোম্পানি। কোম্পানির কি নাম? কোম্পানির নাম হচ্ছে অ্যালকালাইন অ্যামাইন্স। অ্যালকালাইন অ্যামাইন্স কিন্তু একটা স্পেশালিটি কেমিক্যালসের সেরা কোম্পানি। ফান্ডামেন্টাল দেখবো। কোম্পানিটা বেসিক্যালি কাজ করে সোডিয়াম ডেরিভেটিভ, পিরিডাইন ডেরিভেটিভ, ফার্মাসিউটিক্যাল এপিআই তৈরি করে এবং ফাইন কেমিক্যালস এর উপরে কিন্তু কাজ করে। বেসিক্যালি কোম্পানি এক্সপোর্টও করছে ইউএসএ, কানাডা, ইউরোপ এবং জাপানে। এটা যদি দেখি, এবং এবারে আমরা চলে আসবো জিনিসটা দেখা, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল। ফান্ডামেন্টাল কোম্পানিটা হচ্ছে কি আনবিলিভেবল কোম্পানিটা। এবং কোম্পানি আমরা যদি দেখে যাই, অ্যালকালাইন অ্যামাইন্স চলে আসছি। কোম্পানিটা কিন্তু যা কাজকর্ম করে সেটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামাইন্স এর উপর কাজ করে। অ্যালিফ্যাটিক অ্যামাইন্স এর বিভিন্ন ডেরিভেটিভ যেগুলো, সেগুলোর উপর কাজ করছে। অসম্ভব ভালো এই কোম্পানিটা। কোম্পানির বেসিক্যালি অ্যালিফ্যাটিক অ্যামাইন্স ডেরিভেটিভস এবং স্পেশালিটি কেমিক্যালস এর উপর কাজ করে। কোম্পানিকে ইউকে তে এবং ডোমেস্টিক ডিমান্ড হচ্ছে 80%। এছাড়াও বাইরেও দেশে এদের গ্লোবাল প্রেজেন্স রয়েছে, মেক্সিকো, ইউএসএ, চায়না, থাইল্যান্ড, স্পেন, আয়ারল্যান্ড, ইউকে। এবং এদের ডিমান্ড প্রচুর রয়েছে, এক্সপ্যানশন প্রজেক্ট রয়েছে, কিছু ক্যাপিটাল এক্সপেন্ডিচার করেছে। কোম্পানি যদি দেখি, এটাও কিন্তু মিড ক্যাপ কোম্পানি, স্মল ক্যাপ থেকে জাস্ট মিড ক্যাপে এসে পৌঁছেছে। দুরন্ত কোম্পানি। এই মুহূর্তে যদি দেখি, পি হচ্ছে 46 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে যদি দেখি, সেখানে 29.8, কিছুটা পি তুলনায় ভ্যালুয়েশন কিছুটা হাই রয়েছে। কিন্তু তা সত্ত্বেও কোম্পানির সেলস গ্রোথ খারাপ নেই। প্রমোটার সংখ্যা সবথেকে ভালো, পজিটিভ, এবং সেটা 70% অ্যাবভ রয়েছে। প্রেজেন্ট যে খবর অনুযায়ী যে পাওয়া যায়, 71.97 যেটা ছিল 72% কিন্তু নিয়ে এসছে। অর্থাৎ প্রমোটাররা কিন্তু একটি স্টেকও সেল করেনি, বরঞ্চ 71.95 যেটা ছিল সেটা কিন্তু 97 নিয়ে এসছে। 97 থেকে প্রেজেন্টলি 72% রয়েছে। সামান্য পরিমাণে কিনতে চলেছে। ওদিক থেকে আমরা দেখবো এফআইআই সামান্য বাড়িয়েছে এবং ডিআইআইও কিন্তু কিছুটা পরিমাণ বাড়িয়েছে, আর রিটেলাররা কমিয়ে দিয়েছে। তো বোঝা যাচ্ছে কোম্পানিটার রিটার্ন না দেখে বিগত 1-1.5 বছর যারা ইনভেস্টেড রয়েছে, তারা 1.5-2 বছর ধরে কোনো রিটার্ন না দেখে ফ্রাস্ট্রেট হয়ে বিক্রি করে দিয়েছে। কিন্তু যারা মনে করছে ভবিষ্যৎ এখনো রয়েছে, ভবিষ্যতে ভালো কিছু করতে পারে, সেই সুযোগটা রয়েছে, তারা কিন্তু সেল করেনি, তারা কোম্পানিকে ধরে রেখে দিয়েছে। তাদের মধ্যে প্রমোটার একজন, এফআইআই কিছু পরিমাণে রয়েছে এবং ডিআইআইও কিছু পরিমাণে রয়েছে। এবার আসছি আমরা ফোর্থ কোম্পানি থেকে আসছি। ফোর্থ যে কোম্পানি থেকে আসার আগে, এই কোম্পানিটাকে নিয়ে আগে কিন্তু অনেকবার বলেছি, অনেকে ফ্রাস্ট্রেটেড, আমি জানি না হয়তো অনেকে বিক্রি করেও বেরিয়ে গেছো কিনা জানি না, কিন্তু ঘটনা হচ্ছে আমি ধরে রেখে দিয়েছি এবং শেষ পর্যন্ত দেখে চলবো কোম্পানিটা কিন্তু যদি দেখি 3 বছরে ভালো রিটার্ন, 5 বছর রিটার্ন অসম্ভব ভালো, যে 1 বছরে কোনো রিটার্নই দেয়নি। এবং এই আমার কথার কিন্তু যে রেজাল্ট পাওয়া গেছে সেটা হচ্ছে যে যেখানে প্রমোটারের সংখ্যা আছে, সেখানে দেখছি প্রমোটার কিনছে, এফআই কিনছে, ডিআই কিনছে, কিন্তু যা রিটেলার মানে তুমি আমরা কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে ছেড়ে দিয়েছি। চলো কোম্পানিটা দেখি। অসম্ভব ভালো কোম্পানি, মাল্টিব্যাগার কোম্পানি। কোম্পানিটা নিয়ে একাধিকবার আমি বহুবার বলেছি, 2100% রিটার্ন দিয়েছে কিন্তু ম্যাক্সিমাম রিটার্ন। আর যদি দেখি 5 বছর রিটার্ন আমাদেরকে, সেখানেও দেখবো কিন্তু 2333%, 31% রিটার্ন দিয়েছে এবং
এক বছর রিটার্ন যদি দেখি কিছু না, পুরো নেগেটিভ এবং নেগেটিভ চলছে। যদি আমি দেখে নিই ম্যাক্সিমাম টপ থেকে পড়ে গেছে প্রায় 40-45% মতো ডাউন হয়ে গেছে। একটা আনবিলিভেবল ফ্রাস্ট্রেটেড সিচুয়েশন তৈরি করে দিয়েছে কোম্পানিটা অনেকে যারা কিনেছিল মোটামুটি 130-32-এ, তাদের আজকে কিন্তু চলে এসছে 69-এ। অবশ্যই এটা স্প্লিট দিয়েছে কোম্পানি অফকোর্স, কিন্তু তার থেকে অনেক বড় কথা কোম্পানিটা আলটিমেটলি অনেকে যারা কিনেছে তারা লসে কিনে রয়ে গেছে, তাদের লস রয়েছে 30-40% লস হয়ে গেছে। অথচ কোম্পানিটা ভালো কোম্পানি কি নাম, কিসের উপর কাজ করে, বিল্ডিং কনস্ট্রাকশনে কাজকর্ম করে, স্পেশাল এক ধরনের এই রিলেটেড যে সমস্ত প্রোডাক্টগুলোর উপর তৈরি করে, যেরকম কোম্পানির নাম কি বিগ ব্লক কনস্ট্রাকশন। একে নিয়ে আগে কিন্তু বহুবার বলেছি। আমি জানি না এখনো সেই অনুযায়ী কেউ কিনেছিল কিনা, বা সে এখনো হোল্ড করে রেখেছে কিনা, না এইরকম অবস্থার মধ্যে বিক্রি করে দিয়েছে কেউ কিনা, সেটা আমার জানা নেই। আসা যাক নেক্সট পয়েন্ট, ফান্ডামেন্টাল দেখবো। কোম্পানি 2015 সালে ইনকর্পোরেট হয়েছে। এই রেটেড অটোক্লেভ কনক্রিট ব্লকস এর উপর কাজ করা কোম্পানি। এদের ব্র্যান্ড নেম নেক্সট ব্লক রয়েছে, অসম্ভব ভালো এবং ইন্ডিয়ার মধ্যে একটা সেরা কোম্পানি, একমাত্র মনোপলিস্টিক বিজনেস করছে। এই ধরনের বিজনেস কিন্তু তেমন ভাবে অন্য কোনো কোম্পানি করছে না। এই কোম্পানি যদি দেখে নাও, এদের ব্র্যান্ডগুলো বিভিন্ন রকম রয়েছে, যেরকম নেক্সট ব্লক, নেক্সট ফিক্স এগুলো রয়েছে। এদের মার্জিন ভালো রয়েছে, নেটওয়ার্ক খুব ভালো রয়েছে, সারা 9টার বেশি সিটি শহরে এবং 4টা স্টেটে কাজ করছে। ক্লায়েন্ট রয়েছে 100+ ক্লায়েন্ট রয়ে গেছে রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, হসপিটালিটি সেক্টরের মধ্যে। ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি দুর্দান্ত রয়েছে, কনস্ট্যান্ট বাড়িয়ে চলেছে, এক্সপ্যানশন প্রচুর করেছে, জয়েন্ট ভেঞ্চার করেছে সিএমএন্টের সঙ্গে থাইল্যান্ডের। এগুলো সব আগেই আমার বলা আছে, এগুলো আমার আগের সব গুলোতে বলা আছে। এরপরে যেটা বলা সেটা হচ্ছে এদের বোনাস দিয়েছিল 1:1 এতে, এবং 2024 সালের জুলাই মাসে বোনাস পাওয়া গেছিল। আসা যাক ফান্ডামেন্টালের দিকে, 976 কোটি, মানে ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। তখন স্মল ছিল, এখন অনেকটা পরে ন্যানোতে চলে এসছে। স্টকটার পি কিন্তু এখনো কিন্তু একটু এই ভ্যালুয়েশন দিকে দেখতে গেলে বেশি রয়েছে, 80 হচ্ছে এতে, আর ইন্ডাস্ট্রিজ পি 36 রয়েছে। যদি দেখে নিই রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সবসময় বলা বাহুল্য যথেষ্ট সুন্দর রয়েছে। ডেট টু ইকুইটি রেশিও এটা কিন্তু একটা জায়গা তৈরি করছে। এটা একমাত্র নেগেটিভ পয়েন্ট দেখাচ্ছে, সেটা হচ্ছে এর কিন্তু অনেক বেশি হাই রয়েছে ডেট টু ইকুইটি রেশিও, মানে অর্থাৎ ঋণের পরিমাণ, ঋণ প্রচুর নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে। এটা একটা ব্যাপার হচ্ছে নেগেটিভ পয়েন্ট বলা যেতে পারে। কোম্পানি পিইজি ভালো জায়গায় রয়েছে। চলে যদি আসি ডাইরেক্টলি প্রমোটারের সংখ্যার দিকে, দেখবো কিছু পরিমাণে প্রমোটার কিন্তু এখানেও কিনেছে। 72.48 ছিল, 72.63। একটা সহজ ঘটনা হচ্ছে, যে কোম্পানি 30-40% নেগেটিভ হয়ে গেছে, সবচেয়ে বেশি লস তো তাহলে প্রমোটারদের হবে। কিন্তু এমন কোন পাগল প্রমোটার রয়েছে, এমন কোন মানুষ রয়েছে, এমন কোন প্রাণী রয়েছে যে নিজের লস জেনে শুনেও আরো কিনে চলেছে? এখন যারা কিনছে সেই অনুযায়ী তারা জানে এই ভ্যালুয়েশনটা ভবিষ্যতে আর পাওয়া যাবে না, ঠিক সেই কারণের জন্য এরা কিন্তু কিনে রাখছে। এবং ভবিষ্যতে এর বিজনেস কেমন চলবে, এদের প্রমোটার পার্সেন্টেজ দেখলে বুঝতে পারবে। মার্চ 2022 থেকে আজ পর্যন্ত কোনোদিনও কোম্পানিটার একটি স্টেকও কেউ বিক্রি করেনি, বরঞ্চ সেই অনুযায়ী অল্প বিস্তর করে কেনার চেষ্টা করে যাচ্ছে। তুমি লক্ষ্য করে দেখবে 72.27 ছিল, 72.42 হয়েছে, 72.48 হয়েছে, 72.63 হয়েছে। প্রতিটা যতবার ডাউন হয়েছে, মার্কেট যত সুযোগ দিয়েছে ততবারই ওরা কিনে চলেছে একটু একটু করে করে। তাহলে বোঝা যাচ্ছে কোম্পানিটা কিছু না কিছু জিনিস রয়েছে, না হলে পরে এমনি কেউ করবে না। রিটেলারের সংখ্যা ফ্রাস্ট্রেট হয়ে রিটেলার কিন্তু বিক্রি করা শুরু করেছে। 27-72 ছিল, সামান্য রিটেলার কিনেছিল তখন। তারপরে যেই দেখেছি রিটার্ন কমে গেছে, কমাতে শুরু করে দিয়েছে, বিক্রি করেছে। 0.7 থেকে 0.39 কমিয়েছে, তার থেকে 0.27 কমিয়েছে, তার থেকে 0.20 কমিয়েছে, তার থেকে 0.06% কমিয়েছে। একেবারে কনস্ট্যান্টলি একটু একটু করে করে কমাতে চলছে, এবং একটা সময় আরো কমিয়ে দেবে এবং প্রমোটার আরো বেশি পরিমাণে নেবে। তারপর যখন প্রফিটেবিলিটি আসবে তখন সারা সব মাথা চাপড়াবে। এইগুলো চিরকালের ঘটনা, দেখে এসেছি অতীতে বহুবার, এখনো দেখছি। আসা যাক পরে। এবার আসছি ফিফথ কোম্পানির দিকে। কোম্পানিটা কেমিক্যাল সেক্টরের কোম্পানি সব সময় রিটার্ন ভালো, 5 বছর রিটার্ন দুরন্ত, ম্যাক্সিমাম রিটার্ন দারুণ। 1 বছর রিটার্নে কেমিক্যাল সেক্টরে কেউ দেখাতে পারেনি। এই কোম্পানিটা 50% রিটার্ন দিয়েছে। সেদিনও বলেছিলাম কোম্পানিটাকে নিয়ে ভালো কোম্পানি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। ভ্যালুয়েশন সেদিন ছিল দুর্দান্ত, যেদিন আমি এটাকে আলোচনা করেছিলাম আগে। সেখানে কেমিক্যাল সেক্টর আলোচনা অমনিবাসের মধ্যে বারবার বলেছিলাম কোম্পানিটা, এবং সেখানে কম্পারিজন করেছিলাম। যে কম্পারিজনটা আমি এরপরে করতে চলেছি, সেই কম্পারিজনটা সেখানে করেছিলাম, এবং সেটা কিন্তু ফলপ্রসূ হয়েছিল, রিটার্নটা দিয়ে গেছে। চলো দেখে নিই সময় নষ্ট না করে। সেই কোম্পানিটা কি, এটাকে নিয়েও আগে বলেছি
কেমিক্যাল সেক্টরের দুর্দান্ত কোম্পানি। কোম্পানিটার সেই সময় দিয়ে ভ্যালুয়েশন খুব সুন্দর জায়গা ছিল। কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন কিন্তু 1200% দিয়ে রেখেছে, 1205% রিটার্ন দিয়েছে। এবং যদি দেখে নিই 5 বছর রিটার্ন, সেখানেও কোম্পানি কিন্তু 3318% রিটার্ন দিয়েছে, 3318%। মাল্টিব্যাগার কোম্পানিটা বিগত কিন্তু 1 বছরে তেমন ভালো রিটার্ন দেয়নি। 50% তাও একটা কেমিক্যাল সেক্টর থাকা এরকম ধরনের কোম্পানির ক্ষেত্রে 50% রিটার্ন 1 বছর দেওয়াটাও অনেকই সুন্দর জায়গায় বলা যেতে পারে। আমরা দেখে নেব, আমি যখন সময় বলে দিয়েছিলাম প্রায় 1.5 বছর আগে কথা তুলেছিলাম, তখন যে জায়গায় ছিল কোম্পানি তার থেকে কিন্তু বেশ কিছুটা প্রফিটের জায়গাতেই কিন্তু থাকার কথা রয়েছে। মোটামুটি 321, 322 এরকম ধরনের জায়গাতেই আমি বলেছিলাম। এখন যেটা আসার কথা সেটা হচ্ছে ফান্ডামেন্টাল দেখে নেবো এখনো সুযোগ আছে কিনা, বা থাকলে কি, বা ভ্যালুয়েশন হাই থাকলে সেটা কি মনে হচ্ছে। কোম্পানির নাম কি? বিষ্ণু কেমিক্যালস। বিষ্ণু কেমিক্যালস কিন্তু ক্রোমিয়াম কেমিক্যালস এর উপর কাজ করে কোম্পানি, বেরিয়াম কম্পাউন্ডের উপর কাজ করে, সারা বিশ্ব জুড়ে কাজ হয়। হায়দ্রাবাদে এদের 12টা জায়গা রয়েছে, লোকেটেড হায়দ্রাবাদে কাজ করে। কোম্পানি সার্ভিং মোর দ্যান 12 ইন্ডাস্ট্রিজ, এখন 57 কান্ট্রিতে, 57টা দেশে কিন্তু কাজ করছে সারা বিশ্ব জুড়ে। কোম্পানি কিন্তু 3000 কোটির একেবারে স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, এখনো পর্যন্ত ভেরি স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। কোম্পানির পি রয়েছে 26.4, এবং ইন্ডাস্ট্রিজ পি যদি দেখি 20 ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 29, মানে এখনো পর্যন্ত ওভার ভ্যালুর জায়গায় যায়নি। কিন্তু যদি আমি ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে কম্পেয়ার করি, ইন্ট্রিনসিক ভ্যালু 202 রয়েছে আর আমাদের কারেন্ট প্রাইস 453 রয়েছে। তো ইন্ট্রিনসিক ভ্যালু হিসেবে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা। এবার যদি দেখে নিই যে রিটার্ন অন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, মোরলেস এটা ঠিকঠাক জায়গাতেই রয়েছে। ডেপ্টের পরিমাণ খুব কম, ডেপ্ট টু ইকুইটি রেশিও যদি দেখি 0.45, এটা কিন্তু যথেষ্ট ঠিকঠাক জায়গায়, এমন কিছু বেশি নয়। যেটা ব্যাপার, সেলস গ্রোথ খুব বেশি নয়, 5 বছর ধরে তেমন কিছু চমক দেখায়নি, কিন্তু 3 বছরে 21% দেখাতে পেরেছে। যদি একটু ছোট্ট করে দেখে নিই প্রফিটেবিলিটি গত বছরে ছিল যেটা 304 কোটি, সেটা এখন এসছে কত? 371 কোটিতে, তার মানে ভালো হয়েছে। গত কোয়ার্টারে কি ছিল? 344, 371, মানে ইয়ার অন ইয়ার বেসিসেও ভালো। কোয়ার্টার অন কোয়ার্টার দেখি সেটাতেও ভালো। মানে এই সিচুয়েশনে একটা কেমিক্যাল সেক্টর কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস, কোয়ার্টার অন কোয়ার্টার দুটোতে ভালো দেখানো, মানে এর কিন্তু যেটাকে বলা হয় গ্লোবালের জায়গায় ডোমেস্টিক ডিমান্ড এর এখনো প্রচুর রয়েছে, সেই কারণটাই কিন্তু এর একটা এক্সাক্ট জায়গা। প্রোমোটারের জায়গায় চলে আসবো। প্রোমোটার দেখো কিনে রেখে দিয়েছে। প্রোমোটারের দেখো 68.36 ছিল, তার থেকে 69.21 করেছে। এটা কিন্তু কিছুটা হলো পজিটিভ জায়গা। সামান্য পরিমাণে এফআইআই সেল করেছে আর ডিআইআই সামান্য সেল করেছে। রিটেলারের সংখ্যা যা ছিল রিটেলারও কিছু কমিয়েছে, অর্থাৎ আমি যদি দেখি রিটেলার কমিয়েছে, আমি যদি দেখি ডিআইআই কমিয়েছে, আমি যদি দেখি এফআইআই কমিয়েছে, আর এই সবটুকুকে কিন্তু কিনে নিচ্ছে কে? প্রোমোটার। অর্থাৎ যেখানে দেখতে পাচ্ছি রিটেলারের সংখ্যা 23.57 ছিল, তার থেকে 23.12 তে নিয়ে এসছে। যদি ডিআইআই দেখি 7.37 ছিল, তার থেকে 7.03 তে এসছে। কমে এফআইআই যেখানে ছিল 0.70, সেখান থেকে কমিয়ে চলে এসছে 0.64-এ। ম্যাক্সিমাম রিটেলারের প্রোমোটার রেখে দিয়েছে এবং এক্সপেক্ট করছে প্রোমোটার এখান থেকে একটা ভালো কিছু করবে। এবার একটা কম্প্যারিজন যাওয়ার চেষ্টা করব এক জায়গায় দাঁড়িয়ে কি সিচুয়েশনে আছে। তাহলে 5টা কোম্পানিকে দেখে নিলাম আমরা, যথেষ্ট সুন্দর কোম্পানিগুলো রয়েছে, যথেষ্ট ভালো কোম্পানি। এবারে আমাদের কাজ হবে এই বোর্ডে আমরা একটা কম্প্যারিজনের জায়গায় চলে আসবো 5টা কোম্পানির একটা চার্টের মধ্যে। ফ্যান্টাস্টিক এবং ভীষণ প্রয়োজনীয়। তোমরা চার্টের মধ্যে দেখতে পাচ্ছ কিছুটা অগোছালো রয়েছে। শুধুমাত্র কনসেন্ট্রেট করার চেষ্টা করো ডেটাগুলোর উপরে এবং সেগুলোকে কম্প্যারিজন করার চেষ্টা করো, কারণ আলটিমেট আমাদের আউটপুট পেতে হবে কিন্তু কাজে, সেটা কথায় না, কোনো কায়দায় না। আলটিমেট আমাদের লক্ষ্যটা রয়েছে কিন্তু একটা জায়গাতে, একটা সময় ধরে একটা ভালো স্টক ফান্ডামেন্টালি পাওয়ারফুল সেটাকে নেব এবং একটা লং টার্ম রেখে দেবো, এবং যখন এক্সিট করব একটা হিউজ ওয়েলথ নিয়ে এক্সিট করব। ট্যাক্স দিয়ে দেওয়ার পরেও যে পরিমাণ টাকা থাকবে আমাদের কাছে, তার পরিমাণটা যেন এতটাই হয় যাতে আমাদের ব্যাংকে রাখলে যে টাকাটা পেতাম এবং ইনফ্লেশনের যে 7-8% যেটা আসছে সেগুলোকে সব কভার করে একটা ভালো ওয়েলথ যেন আমরা ফিউচারের কাজে লাগাতে পারি। দ্যাট ইজ দ্য অনলি মোটো। তো সেই মোটিভটা কাজে রেখে কিন্তু এই সমস্ত পরিশ্রম। এটা ভেবো না যে আমি তোমাদেরকে এটা দেখিয়ে আমার ইনকামের কোনো তৈরি হচ্ছে, আমার ইনকামের 10 নয় না, আর 10 পয়সার জন্য আমি খাটি না। আমি যে কাজটা করি সেটা নিজের জন্য। মানে আমি কি করব, আমি এবার এই অ্যানালিসিসটা কমপ্লিট করার পরে আমি মানডেতে চেষ্টা রাখবো আমার নিজস্ব মতে, টোটালি পার্সোনাল ভিউ। আবারও বলে দিচ্ছি, এখানে কোনো বাই অর সেল রেকমেন্ডেশন ব্যাপার নয়, এটা একটা সিম্পল কমপ্লিট কম্প্যারিজন চলছে, অ্যানালিসিস। আসা যাক যে এই ব্যাপারটাকে বুঝিয়ে আনার চেষ্টা করি। এটার কথা হচ্ছে মার্কেট ক্যাপ,
এটা হচ্ছে পি আর ইন্ডাস্ট্রিজ পি কম্পারিজন করেছি, এইখানে ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে কারেন্ট মার্কেট প্রাইস কম্পারিজন করেছি, এটা এই মুহূর্তে প্রোমোটার কত রয়েছে এবং প্রোমোটার কতটা বাড়িয়ে কতটা দাঁড়িয়েছে। যেমন প্রোমোটার আগে ছিল 10, কিনেছে 20, এখন হয়েছে 30, তাহলে 30টা এখানে লেখা আছে, হয়ে গেল। কোম্পানিগুলোর নাম দিয়ে দিচ্ছি বাঁ দিকে, ডান দিকে এদের একটা কম্পারেটিভ অ্যানালিসিস করেছি, যেরকম একটাকে দেখিয়ে দিচ্ছি, বাকিটা বুঝতে পেরে যাবে। 3,900 কোটি ছিল মার্কেট ক্যাপ, তার পি রয়েছে 22.9, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 30, অর্থাৎ এদিক থেকে ভ্যালুয়েশনে খুব ভালো জায়গা রয়েছে। সেকেন্ড ওয়ান হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু 1064 আর কারেন্ট প্রাইস হচ্ছে 1413, তাহলে বুঝতে পারছো মানে ইন্ট্রিনসিক পয়েন্ট অফ ভিউ থেকে এটা হচ্ছে ওভার ভ্যালুড। 22% মতো ছিল প্রোমোটারের সংখ্যা, যেটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এই জায়গাগুলো, সেখান থেকে 22 থেকে 55% চলে গেছে, মানে প্রোমোটার প্রচুর পরিমাণে কিনে নিয়েছে, হিউজ পরিমাণে কিন্তু প্রোমোটার কিনছে রিটেলার কাছ থেকে। এটা কিন্তু একটা ব্যাপার ছিল, 22 হয়ে গেছে 55%, এটা একটা হিউজ। চলে আসে নেক্সট দিকে, ফেয়ার কেমে মার্কেট ক্যাপ স্মল ক্যাপ কোম্পানি রয়েছে, এটা এর পি যদি দেখি ভ্যালুয়েশনের দিক থেকে 29.8 হচ্ছে ইন্ট্রিনসিক, আর এটা হচ্ছে কিন্তু ওভার ভ্যালু সিচুয়েশন, এখনো আন্ডার ভ্যালুড নয়, কিছুটা ওভার ভ্যালুড জায়গা রয়েছে। এখানে 974, 397 রয়েছে এই মুহূর্তে ইন্ট্রিনসিক ভ্যালু, আর 58.71 ছিল, 58.71, সেটা 61.20 করে দিয়েছে, এটা একটা বড় জাম্প। চলে আসছি নেক্সট ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা পি দেখছি ওভার ভ্যালুড 46 পি রয়েছে, ইন্ডাস্ট্রিজ 29.8, এর ক্ষেত্রে আমরা দেখার ব্যাপারই নেই, ওভার ভ্যালুড বুঝতেই পারছো। 71.97 ছিল, 72.63 তে চলে এসছে কিন্তু প্রোমোটার হোল্ডিং। নেক্সট হচ্ছে কোম্পানিটার নাম তোমরা আগে বলে নিয়েছি, এখন বলার কোনো ব্যাপার নয়, একদম স্মল ক্যাপ কোম্পানি, খুব ছোট্ট কোম্পানিটা, এবং ন্যানো ক্যাপ কোম্পানি বলা যেতে পারে, ন্যানো ক্যাপ বলে ভালো হয়। এর পি কিন্তু যথেষ্ট বেশি রয়েছে, হাই ভ্যালুয়েশন রয়েছে 80, 36 ইন্ডাস্ট্রিজ পি। আচ্ছা, এর মধ্যে দেখতে পাচ্ছ 28 হচ্ছে কারেন্ট এই মুহূর্তে ইন্ট্রিনসিক ভ্যালু, আর 69 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস। 72% ছিল, 72.43, 72.63, কিছুটা পরিমাণ হলো, সামান্য বেশি নয়, কিন্তু বাই করছে, এবং এই কেনাটা আগেও দেখিয়েছি, একটু একটু করে কিন্তু প্রতি কোয়ার্টারে কিনে 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 যাচ্ছে, যেরকম আমরা এসআইপি করি ওরকম ভাবে। এই একটু মানেটাও কিন্তু অনেক, 0.48 থেকে 0.63, এটার মানেও কিন্তু বেশ কয়েক লক্ষ শেয়ার কেনা হয়েছে সময় দিয়ে। চলে আসা যাক নেক্সটের দিকে, 3,000 কোটি মার্কেট ক্যাপ, 26.4 হচ্ছে তোমার পি, আর ইন্ডাস্ট্রিজ পি হচ্ছে 29, মানে ভ্যালুয়েশনের দিকে দেখতে গেলে এখনো ভালো। এর মধ্যে এটা দেখার জায়গা নেই, চলে আসছে 68.36, যেটা ছিল 69.21 চলে এসছে। এবারে যদি এটা কম্পারিজনের জায়গা দেখি, তাহলে কিন্তু 1 নম্বরে এই কোম্পানি, 2 নম্বরে এই কোম্পানি, মাত্র দুটো কোম্পানি কিন্তু এখনো পর্যন্ত ভ্যালুয়েশনের দিক থেকে লুক্রেটিভ রয়েছে, যেটা একদম শিওর শট। তাহলে বোঝা গেল এটা নো বাই অর সেল রেকমেন্ডেশন, এর মানে কোনো রকম ভাবে কেনা নয়, এর মানে কোনো গ্যারান্টি দেওয়া নয়, বা এর মানে এরকম কোনো নয় যে মিসলিড করছি কাউকে, কোন রকম এর মধ্যে কোনো মিসলিডিং এর জায়গা নেই, সিম্পল স্ট্রেট বক্তব্য। এটা একটা সিম্পল একটা ভ্যালুয়েশন চার্ট, এর সঙ্গে অরিজিনালের কোনো সম্পর্ক নাও থাকতে পারে, এটা সিম্পল একটা বোঝানোর চার্ট। এখান থেকে যেই চার্ট দেখে আমি নিজে বুঝছি, অ্যানালিসিস করছি, এবং আমি যদি ইনভেস্ট করতে যাই সামান্য পরিমাণে হলেও, তাহলে আমাকে কিন্তু নিজস্বভাবে একটু ডেটা অ্যানালিসিস করি, আমি নিজে এরকম ভাবে করি, পারলে নিজেরা অ্যানালিসিস করার সময় নিজেরা এগুলো দেখে নিজেরা অ্যানালিসিস করে নেবো, যাতে একটা সময় পরে আর কাউকে তোমার দরকার না পড়ে। আজকে ভিডিওটা কেমন লাগলো বলো, কারোর কাছে এই স্টকগুলোর একটাও আছে কিনা সেটা লিখো কমেন্টের মধ্যে, বুঝতে পারবো। আর যদি থেকে থাকে তাহলে কি পরিমাণ কোয়ান্টিটি কিনেছো, বা কেনার ইচ্ছা আছে কিনা, বা মনে হচ্ছে কিনা যে এটা কোনো কাজে লাগবে। আর একটা লাইক করে রেখো, এই কারণে লাইকটাও চেয়েছি, লাইকে কোনো পয়সা পাওয়া যায় না, আর পয়সার জন্য ইউটিউবে আসিনি, তোমরা জানো ভালো করে। গত অক্টোবর পর থেকে আজ পর্যন্ত ইউটিউব আমাকে সম্পূর্ণ ডিমনিটাইজ করে রেখেছে, এবং মনিটাইজেশন করেনি। রিসেন্ট গত পরশুদিন একটা মেসেজ পাঠিয়েছে, পজিটিভ মেসেজ, ঠিক আছে, সেটা থেকে আমি কোনো গুরুত্ব দেই না, কিন্তু আমার কাছে গুরুত্ব নেই ওগুলোর। আমি আগেও তোমাদের বলে নিয়েছি যে আমি এর উপর বিশ্বাসী নই, এতে আমার কিছু যায় আসে না। আমার যেটা যায় সেটা হচ্ছে 1 নাম্বার লাইকে, দ্বিতীয়ত তোমাদের মোটিভেশন, যেটার তুলনা হয় না, যে তোমাদের মোটিভেশন আমি চলছি। মানে ইনফ্যাক্ট আমি যেটা মানে আমি খুব লাকি মনে করি এই কারণে যে আমি যাদেরকে পেয়েছি, তোমাদের যাদের সাহায্যটা, মানে এই সাহায্য কখনো কোথাও পাওয়া যায় না, এরকম অনেক জায়গায় আমি দেখেছি, কোথাও এরকম কমেন্ট আমি কখনো পাইনি, এত সুন্দর। শুধু তাই না, একটা সবচেয়ে না বললে কৃতজ্ঞতা
মানে কৃতজ্ঞ বলা মনে করে নেওয়া হবে, সেটা হচ্ছে আমার নতুন চ্যানেলে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি একজনকেও কিন্তু সাবস্ক্রাইব করতে বলিনি, অথচ তাদের কতজন মানে ওর মধ্যে কোনো ভিডিও নেই, একটিও ভিডিও রাখিনি, সে সত্ত্বেও তোমরা কতজন সেখানে এসছো এবং শুধু সাবস্ক্রাইব করে রেখে দিয়েছো, মেম্বারশিপ নিয়ে রেখে দিয়েছো। 4 জন আবার গোল্ড মেম্বারও রয়েছে। এদের যে বিশ্বাস, এই যে বিশ্বাসগুলো ভালোবেসে এই যে আমার উপর ভরসা করা, এখন আমার দায়িত্ব থাকবে তোমাদেরকে এই ভরসার যোগ্যতাটা দেওয়া। আমি পেরে উঠছি না এই মুহূর্তে, কিন্তু এর মানে কিন্তু শেষ নয়, এর আজ মানে শেষ নয়, এর মানে শুরু। এর পরে যতদিন থাকবে, যতদিন আমার পক্ষে সম্ভব চালানো, বা এই সুযোগ যদি ইউটিউব না দেয়, অন্য ক্ষেত্রে আরো অল্টারনেটিভ অনেক কিছু খুঁজে পেয়েছি, থ্যাঙ্কস গোস টু ইউটিউব। কারণ এইগুলো খুঁজতাম না কোনো কালে, কিন্তু ওনাদের এই বিগত 4 মাস ধরে আমাকে যা ভুগেছি, একটা জিনিস সহজ হয়ে গেছে, যে পরিমাণে আমার কাছে ইনস্ট্রাকশন এসছে, যে ভিডিও রিমুভ হওয়ার পর রিমুভ হয়ে গেছে, বা যে ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও রিমুভ, ডিমনিটাইজেশন ফ্যাক্টর না, ভিডিও রিমুভ করাটা বেশি ফ্যাক্টর, সে জায়গাগুলো যখন যেভাবে বন্ধ হয়েছে, তাতে একটা জিনিস স্পষ্ট হয়ে গেছে যে খুব বেশি রিলায়েবল জায়গা নয় এটা। এবং রিলায়েবল জায়গাটা কিন্তু মানে যাকে বলে বিকল্প ব্যবস্থা, আমি খুব হার্ড অ্যান্ড সোল চেষ্টা করছি বিকল্প ব্যবস্থা কথা হয়ে গেলে আমি তোদের ইনফর্ম করব। এবং একটা প্ল্যাটফর্ম যার উপর বেস করে তুমি দাঁড়িয়ে কথা বলছো ডায়াসের উপরে, হঠাৎ করে তোমার ছোট যন্ত্রপাতি নিয়ে এসে তুমি বসতেই দেখলে ডায়াসটা ভেঙে পড়ে গেল, তখন তুমি কি আর সেইখানে বড় যন্ত্রপাতি আনতে চাইবে? আর চাইবে না, কারণ সেই প্ল্যাটফর্ম তোমার কাছে কিন্তু 50% টাকা নেয়, অর্থাৎ তোমরা দেখলে যে টাকা পাওয়া যায়, প্ল্যাটফর্ম তার অর্ধেক টাকা নিয়ে নেয় আমার কাছ থেকে। তো এক্সপেকটেশন তাদের কাছ থেকে বেশি ছিল আমার তোমাদের থেকে, কারণ তোমরা আমাকে বেশি চেনো না, কিন্তু তাকে আমি পরিশ্রম দিচ্ছি, তাকে আমি রেভিনিউ জেনারেট করে দিচ্ছি, তার ক্ষেত্রে যা ব্যবহার দেখছি, তাতে আমি রীতিমতো ভাবছি যে এই প্ল্যাটফর্মে আমি এখানে কিভাবে প্রকাশ করব। কারণ আমি অ্যাজ এ এডুকেটর, আমি অ্যাজ এ ক্রিয়েটার, আমার যেখানে দেবে আমি সেখানেই কাজ করব। সুতরাং আমি এইগুলো পছন্দ করি, যে একটা এমন জায়গা যেখানে চিরস্থায়ী ব্যবস্থা, অন্তত 10 বছর 15 বছর ধরে যতদিন শরীর ক্ষমতা থাকবে, আমি কনস্ট্যান্ট চেষ্টা করে যাব। এবং তোমাদের সহযোগিতার তুলনা হয় না, কিন্তু মিডলম্যান যাদের কাছ থেকে এক্সপেকটেশন সবচেয়ে বেশি ছিল, তাদের কাছে পাইনি। আর তোমাদের কাছ থেকে তোমরা আমাকে কি ভরসা করবে, তোমরাই বেশি ভরসা করেছো আমাকে, আমার থেকে। চেষ্টা রাখবো আমি এই মর্যাদা দেওয়া। আজকের মতো শেষ করছি, প্রতিদিন আসার চেষ্টা করি প্রচন্ড পরিশ্রমের মধ্যেও, কারণ আমি জানি যে কিভাবে চলছি, কতটা পরিশ্রমের মধ্যে চলছি, তার মধ্যে শিডিউল করে কিন্তু চেষ্টার পর চেষ্টা চালিয়ে যাচ্ছি, একটু একটু করে এডুকেটেড করে নেওয়ার। কোনো আমার স্বার্থ নেই এখানে, স্বার্থটা তোমরা নিজেরা আরো ক বছর যাক, তাহলে বুঝতে পারবে যে আমার স্বার্থটা কোথায়। পেন ড্রাইভ গুলো দেওয়া শেষ হলে বই দেওয়া শুরু করবো। এক কারি বই রয়ে গেছে আমার কাছে, এই বইগুলো কিন্তু দেওয়ার জায়গা এখনো পর্যন্ত শুরু করতে পারিনি, খুব শিগগিরই শুরু করব দেওয়া। মানে একদম ফ্রিতে আমি বই দিই, কোনো পয়সা নিয়ে কোনো রকম ভাবে মানে কোনো ব্রোকারি করে করি না, এগুলো এমনি দান করে থাকি, দিয়ে থাকি। সম্ভব তো না সবাইকে দেওয়া, এক একজন নিডি পার্সন তাদেরকে দিয়ে থাকি, দেবো এগুলো। এবং এর সঙ্গে সম্পর্কে সুমনের কথা না বললে নয়, ওর কথা বলতেই হয়। ও হেল্প করছে আমাকে, না হলে হয়তো এতটা করতে পারতাম না। সবসময় এই বিগত 4 মাস ধরে যা গেছে, এই সময়টার মধ্যে সত্যিকারের যে হেল্প, মানে মেন্টাল মাইন্ড হেল্প, ওর কাছ থেকে অনেক পেয়েছি আমি। থ্যাঙ্কস গোস টু সুমন, অফকোর্স। ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু অবশ্যই সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। নমস্কার।